চেকমেট পর্ব ৫ লেখিকা সারিকা হোসেন। মুষলধারে যেই ভারী বর্ষণ হচ্ছিল তা ধীরে ধীরে কমে এলো, কিন্তু বিদ্যুৎ চমকানো থামল না। এখনো থেকে থেকে আকাশ গুড়গুড় শব্দ ডেকে উঠেছে। দূর হতে দলবাঁধা কুকুরে ঘেঘু কর্কশ স্বর ভেসে আসছে ক্ষীণভাবে। সবকিছুতে কেমন ভুতুড়ে গা ছমছম। বৃষ্টির আভাস পেলে আজকাল ইলেকট্রিসিটি দৌড়ে পালায়। চারিধারে কোথাও এক ফোঁটা আলোর অস্তিত্ব নেই। এক হাত কাছের জিনিসও ভালো মতো দেখা যাচ্ছে না। বিদ্যুতের চমকে সিদ্দিকের এলোমেলো দৌড়ে পালানোর থেকে উন্মাদের ন্যায় হেসে উঠল সারফারাজ। পারেনি সে তার বেঈমান বিশ্বাসঘাতক বন্ধুকে মারতে। বিবেক যেন কোথাও একটা বাধা দিচ্ছে। ধিক্কার দিয়ে বলে উঠল, একদিন এর জন্য হলেও তোর সুখের সঙ্গী ছিলাম। কিভাবে মারবি ওকে? বৃষ্টির জলের সাথে সিদ্দিকের পদযুগল এক সংঘর্ষে এতক্ষণ ধরেই যে ছপ ছপ আওয়াজের কানে লাগছিল তা এখন আর শোনা যাচ্ছে না। হয়তো প্রাণের ভয়ে সিদ্দিকি সুবহান এর হাভেলির ত্রিসীমানা থেকে বহু দূরে পালিয়ে গেছে। সিদ্দিকে যাবার পথের পানে তাকে তাচ্ছিল্য হেসে ধপ করে উঠে বসলো সারফারাজ। শরীর জুড়ে রক্তের গন্ধ। সেই ভয়াবহ অপরাধ দেহ এক বিন্দু প্রাণ থেকে থাকতে করতে চায়নি, তাই তাই যেন করতে হলো। মাসুদকে দিয়েই যেন নির্দয়ভাবে মানুষের প্রাণ কেড়ে নেবার হাতেখড়ি হলো। এমন কেমন যেন হাত দুখানা নিষ্পিস করছে, আরো আরো রক্ত ছুঁতে চাইছে হাত দুটো। মানুষের প্রাণ কেড়ে নেওয়ার নেশা বুঝে এতটাই প্রকট। এই নেশা কি করে দমাবো আমি? হাতের দাটা শক্ত করে ধরে তাতে ভর দিয়ে উঠে দাঁড়ালো সারফারাজ। বিদ্যুতের ঝলকে কবিরে অনাদরে পড়ে থাকা দেহহিন্ডু মুন্ডুটি চুলের মুঠি ধরে হাতে তুলে নিল। এরপর ধীরে ধীরে ক্লান্ত শরীরে হাঁটতে লাগলো হাভেলির অভিমুখে। হাভেলির মোজাইক করার মেঝেতে ঘষে ঘষে রামদা টেনে নিচ্ছে সারফারাজ। পাথর আর লোহার সংঘর্ষে ভয়ানক স্পুটলিংয়ে উৎপন্ন হচ্ছে আর কেমন গা শিউরে ওঠা শব্দ। এলোমেলো বাতাসে দাপটে হাভেলি কাঠের দরজায় লাগানো চৌকাঠ বাড়ি খেয়ে ক্যাচ ক্যাচ শব্দ তুলল। সুবহান গঙের কক্ষের দরজায় ফাঁক গলিয়ে অল্প দাপটে মোমের শিখা দেখা যাচ্ছে। সেই শিখা অনুসরণ করে হেঁটেছিল সারফারাজ। কয়েক সেকেন্ডের ব্যবধানে সুবহান এর দরজার সামনে এসে থামল সারফারাজ। এরপরে দায়ের মাথা নিয়ে অল্প ধাক্কা দিয়ে খুলল দরজা। কক্ষের এক কোণায় নিজেই দাবাগুটি সাজিয়ে খেলা মজেছেন সুবহান, কিন্তু চোখে মুখে কোনো আনন্দের আভাস নেই। কিন্তু কেন? দরজায় অল্প শব্দ হতেই দাবার বোর্ড ছেড়ে দরজার দৃষ্টি পাতল সুবহান। দরজায় সারফারাজ দাঁড়ানো, সদ্য রক্ত স্থান শরীর ভিজিয়ে সে। সুবহান অনুতপ্ত শ্বাস ফেলে উঠে দাঁড়ালো। এরপর চেয়ার ছেড়ে বেরিয়ে এলো। কাবির এর মুন্ডু থেকে চুয়ে চুয়ে রক্ত ঝরে সুবহান এর ঘর ভাসিয়ে দিচ্ছে। সুবহান যেন পূর্ব থেকেই কবিরের পরিকল্পনা জানতেন, তাই তেমন কোনো প্রতিক্রিয়া দেখালো না। সারফারাজ দা আর মুন্ডু নিয়ে সুবহান এর সাজিয়ে রাখা দাবার টেবিলে রাখলো। এরপর চেয়ারে গা এলিয়ে দিয়ে ক্লান্ত স্বরে বলে উঠল, খুব ক্লান্ত লাগছে দাদাজান। 9 জন মানুষকে ধরকাটা চারটিখানিক ব্যাপার নয়। সুবহান গ্লাসে করে এক গ্লাস জল সারফারাজের সামনে রেখে গম্ভীর গলায় বলল, রক্তের পিপাসা কেমন সারফারাজ? ঢকঢক করে পুরো এক নিঃশ্বাসে খেয়ে টেবিলের ভর দিয়ে ফ্যাসফ্যাসে কণ্ঠে বলে উঠল, পিপাসা এখনো মেটেনি দাদাজান, আরো রক্ত মাখতে ইচ্ছে করছে। সারফারাজের কেটে যাওয়া হাত থেকে এখনো রক্ত ধারা ঝরছে। গভীর ক্ষত সেই হাতে। কপালের কাছেও বেশ খানিকটা কেটে গিয়েছে। পা দুটো রক্তাক্ত জখমে ভর্তি। মোমের জীর্ণ আলোয় সারফারাজকে একবার খুঁটিয়ে দেখে সারফারাজের সামনে চেয়ারে বসলেন সুবহান। এরপরে একটা কয়েন এগিয়ে বললেন, হেড অর টেল? সারফারাজ বাঁকা হেসে বলল, টেল। যে টর্চে হেড উঠল। সুবহান এর বাঁকা গোঁফ হাসি রাখা আরেকটা বাঁকা হলো। সাদাগুটি নিজের ঘরে সাজাতে সাজাতে হঠাৎ ভয়ানক গলায় বলে উঠল, দাবার সাদাগুটি জয় নিশ্চিত, তা জানিস তো নাকি? কালোগুটি নিয়ে মন্ত্রীর ঘোড়া আর নৌকা সাজাতে সাজাতে সারফারাজ বলল, হ্যাঁ, আপনি মরবেন নয়তো আমি। প্রাণ কিন্তু একটাই যাবে দাদাজান। সুবহান প্রশস্ত হাসলেন। বদ্ধ ঘরের প্রতিটি দেওয়ালে বাড়ি খেল সে হাসি, কিন্তু নির্বিকার সারফারাজ। এরপর হাসি থামিয়ে সুবহান প্রথম চাল টানলেন। ধীরে ধীরে সামনে এগোতে থাকলো দুজনে গুটি। দুজনের চোখে দুজনকে শেষ করার আকাঙ্ক্ষা। এক পর্যায়ে সারফারাজ এর সৈন্য খেয়ে ফেললেন সুবহান। এতে যেন সুবহান এর দক্ষা আরেকটু বাড়লো। হুঁশিয়ারি দিয়ে সারফারাজের উদ্দেশ্যে বলল, কেন বেঘরে প্রাণ হারাতে চাইছিস? প্রত্যুত্তরে করল না সারফারাজ। রক্তাক্ত হাতে নিয়ে গুটির পাশ কাটিয়ে খেলায় মনোযোগ দিল। এক পর্যায়ে নিজের ঘোড়া নিয়ে সুবহান এর একটি গুটি খেয়ে কয়েকটা গুটির দিকে অগ্রসর হলো সারফারাজ। সুবহান
সুবহান এর নিজের বাঁচানোর চিন্তায় মগ্ন। তখন সারফরাজ শীতল গলায় বলে উঠল, আমার মাকে কোথায় রেখেছেন দাদাজান? সারফরাজের প্রশ্নে থেমে গেল সুবহানের রাত। মস্তিষ্ক হলো বিক্ষিপ্ত, গুলিয়ে উঠল সবকিছু। কিন্তু সারফরাজের খেলা থামাতে কঠিন হুঁশিয়ারি দিল। এলোমেলো হাতে একটা গুটি চেলে সুবহান বলল, কে তোর মা? নিজের নৌকা নিয়ে সুবহান এর আরেকটা গুটি টার্গেট করে সারফরাজ বলল, আপনি জানেন আমি আপনার নাতি, তাই না দাদাজান? সব জেনে শুনে কেন এই অভিনয়? সারফরাজের হাত থেকে আজ নিস্তার নেই সুবহান এর। তবুও নিজেকে লুকিয়ে রাখার চেষ্টা করলো সুবহান। সুবহান এর চোখের পানে তাকিয়ে সারফরাজ গুনগুনিয়ে চেয়ে উঠলে, চোখে যে মনের কথা বলে। সুবহান নাকের পাটা ফুলিয়ে ভারী গলায় বলল, এমন কঠিন মুহূর্তে তোর গান গাইতে ইচ্ছে করছে? কিলকিলিয়ে হাসলো সারফরাজ সুবহান এর এখনো প্রশ্নে। এরপর খেলা মনোযোগ হলো শুধালো, নিজের নাতিকে খুন করার জন্য দলের সবচেয়ে নির্দয় মানুষ পাঠালেন, বয়সে যে কিনা আপনার নাতির দ্বিগুণ। যদি সত্যি কিছু হয়ে যেত তখন মায়ের সামনে মুখ দেখাতেন কি করে নানাজান? সারফরাজের নানাজান সম্বোধন সুবহান এর পুরো চোখ মুখ অগ্নিবর্ণ ধারণ করলো। হিতাহিত জ্ঞান হারিয়ে সুবহান চিৎকার করে উঠল, তোর ওই মুখে আমাকে নানাজান সম্বোধন করবি না সারফরাজ। আমি তো নানাজান নই। না, আমার কোনো মেয়ে ছিল না, আছে। সারফরাজ অসাময়িক হাসলো। সে হাসিতে বুকে জমানো কষ্ট ফুটে উঠল। নিজের রক্তাক্ত হাতে সুবহানের হাত চেপে ধরে ব্যথিত স্বরে বলল, মেয়ে পালিয়ে বিয়ে করেছে বলে এত ঘৃণা? ভালোবাসা কি মহাপাপ নানাজান? হাতের ঝাটকায় সারফরাজের ছাড়িয়ে সুবহান বলে উঠল, ভালোবাসা পাপ নয়, কিন্তু মনের মাঝে পাপের চাইতেও বেশি। তোর মা নিজে ভালোবাসা খুঁজতে গিয়ে বাকি সবার ভালোবাসা পায়ের নিচে পিষে হত্যা করেছে। সমাজে মানুষের সামনে আমাকে করেছে অপমান, অপদস্থ। বিয়ের আসর ছেড়ে পালিয়ে গিয়ে তোর বাবার হাত ধরেছে। তোর নানি একমাত্র মেয়ের দেওয়া আঘাত, সমাজে মানুষের কটু কথা আর বরযাত্রীর করা অপমান সইতে না পেরে হার্ট অ্যাটাক করে মারা গেছে। এতেই কি শেষ? তোর বাপ আর একমাত্র ছেলেকে সীমান্তে ক্রস ফায়ারে মেরেছে। আমাকে সব দিকে থেকে করেছে নিঃস্ব আর অসুখী। এরপরও ওই মেয়ের জন্য বুকে দরদ থাকবার কথা? সুবহান এর পাল্টা প্রশ্নে শুনে কিছুক্ষণ নিশ্চুপ থেকে বসে নিজের দমিয়ে রাখার ব্যথা গিলে খেয়ে সারফরাজ কম্পিত কণ্ঠে বলে উঠল, এই জন্য আমার বাবাকে কেন আপনি নৃশংসভাবে হত্যা করেছেন নানাজান? ফ্যাস্টেশন কর্নেল সাদাফ শাহজাহান এর টুকরো টুকরো লাশ আপনি আপনার মেয়ের বাক্স করে উপহার পাঠালেন? কোনো স্ত্রী নিজের স্বামীর মৃত্যু এমন নৃশংস অবস্থায় সইতে পারে না নানাজান। সুবহানগণ কোনো উত্তর খুঁজে পেল না। সারফরাজ শুকনো হাসলো। এরপর বলল, মামা অস্ত্র পাচার এর সাথে জড়িত ছিল। আমার বাবা দেশের একজন সেবক, সে রক্ষায় যে তার ডিউটি পালন করেছে মাত্র। জেনে শুনে কোনো নিজের মেয়েকে বিধবা করলেন। ধরেই নিলাম আমার বাবা মা দুজনে অপরাধী, কিন্তু আমার কি অপরাধ ছিল নানাজান? আমাকে এতিম করলেন কেন? সুবহান কঠিন মুখশ্রী করে সারফরাজ এর পানে অনিমেষ তাকিয়ে রইল। জীবনে আজ প্রথম ছেলেকে বিধ্বস্ত ঠেকলো সুবহান এর কাছে। নিজের মূত্রের গুটি চেলে সুবহান উত্তর করলো, তোর মাকে আমি সত্যি ধরে আনিনি, আর আনলে মোটেও বাঁচিয়ে রাখতাম না। সুবহান এর উত্তরে চোখের জল ছেয়ে দিল সারফরাজ। এরপর ভাঙা অস্পষ্ট স্বরে বলল, আপনার মেয়ে হারিয়ে গেছে নানাজান। 9 বছর ধরে খুঁজে চলেছি আমি, কিন্তু বিশ্বাস করুন কোথাও খুঁজে পাইনি। এই বয়সে বাবা মায়ের বুকে ঘুমানোর কথা আমার। সে বয়সে তাদের হারিয়ে এতিম আমি। আর মাকে খুঁজে দেবেন নানাজান? একটু জড়িয়ে ধরে বুকের কষ্টগুলো উজাড় করব।